আচ্ছা, আমরা কি আরেকটু ওয়েট করব? জাভায় আসলে সি প্লাস যখন দেখাইছিলাম তখন তো জাস্ট একটু একটু টাচ দিয়ে গেছিলাম আর কি। আর এখানে হলো অবজেক্ট, কনস্ট্রাক্টর, তারপরে ইনহেরিটেন্স, পলিমরফিজম, এই জিনিসগুলো একটু দেখানো দরকার। দেখাতে পারবা, আর না হলে কিন্তু ওখানে ঘুরাই দিলে আর পারবা না। এখন যদি তোমাকে বলে যে কনস্ট্রাক্টর ইউজ করে প্রাইম সংখ্যা নির্ণয় করার প্রোগ্রাম লিখো জাভাতে, এটা একদম সহজ ভাষায় বললাম। আর যদি আরেকটু পেঁচায় কোশ্চেন বলে যে একজন ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নিবা, কনস্ট্রাক্টরের মাধ্যমে সেটাকে ইনিশিয়ালাইজ করো, করে সংখ্যাটা প্রাইম কিনা সেটা দেখাও, তখন অনেকেই কিন্তু মানে জানা জিনিসও আর পারবে না। সেই জন্য এই জিনিসগুলো একটু দেখাবো, এটা একটু দেখো। ওই খুব সহজ, আগের প্রোগ্রামটাই আমরা আসলে একটু চেঞ্জ করে 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 মোর অ্যাডভান্সে আসবো। প্রবলেমটা সহজ, সব প্রবলেম তো আর এইভাবে আমি করে দেখাইতে পারবো না, তারপর আমি চেষ্টা করব যতগুলো পারা যায়। যদি ফ্রি হই, ফ্রি হব ইনশাল্লাহ, তখন হয়তো বা আমি একে একে করে করে প্র্যাকটিস করে করে তোমাদের দেখাই দিব। তো আমরা লাস্ট যে ক্লাসটা দেখে আসছিলাম ওখানে আমরা দেখলাম যে কিভাবে ইনপুট নিতে হয়, কিভাবে আউটপুটে দেখাইতে হয়। এখন এই প্রোগ্রামটা তো আমি অন করি নাই, রাখিও নাই, এখানে আমরা দেখে আসছিলাম তাই না? কিন্তু এখানে কিন্তু আমরা আমাদের কোনো ক্লাস ইউজ করি নাই, আমরা আমাদের কোনো ক্লাসেই ব্যবহার করি নাই। এখানে জাস্ট একটা বিল্ট ইন ক্লাস ছিল যার নাম হচ্ছে মেইন। এই মেইন ক্লাসের ভিতরে আমরা এখানে ভ্যালুগুলো মানে কোডগুলো লিখে ইনপুট নিছিলাম আর আউটপুটে দেখাইছিলাম। তো এখন সে বলতেছে যে না, এরকম না, একটা ক্লাস ব্যবহার করো। মেইন ক্লাস তো থাকবেই, পাশাপাশি তোমাকে আর একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে। ক্লাস ডিক্লেয়ার করে ইনপুট নিবা এবং আউটপুটে দেখাবা। তো এখন আমাদের একটু ফাংশনটা আসবে, ফাংশনের কনসেপ্টটা এখন আবার নিয়ে আসতে হবে। তো আমি বেসিক স্ট্রাকচার পড়ানোর সময়, সি এর বেসিক স্ট্রাকচার পড়ানোর সময় বলে আসছিলাম যে আমাদের মেইন ফাংশনের সেকশনের ভিতরে কয়টা পার্ট থাকে? তিনটা পার্ট থাকে, একটা ডিক্লারেশন পার্ট, প্রসেসিং পার্ট আর আউটপুট। আর একটা প্রবলেমের তিনটা অংশ, মোটামুটি বড় অংশ বলতে গেলে তিনটা অংশই থাকে। একটা হলো ইনপুট, কি কি ইনপুট নিতে হয়, আর একটা হলো প্রসেস, প্রসেসিং করতে হয় সেখানে, আর আরেকটা হলো আউটপুট। তাই বলতেছে যে আমরা কিবোর্ড থেকে একটা ভ্যালু নিচ্ছি, সেই ভ্যালুটাকে জাস্ট আমরা কি করব, আউটপুটে দেখাবো। তো এখানে কিন্তু কোনো কিছু বলে নাই যে কি ইনপুট নিতে হবে আর কি আউটপুট দেখাইতে হবে, কিচ্ছু বলে নাই, জাস্ট একটা এক্সাম্পল। এর সাথে সাথে আরো বলছে কি যে এখানে ক্লাস ব্যবহার করতে হবে। তাহলে আমরা বুঝে নিব যে হ্যাঁ, অবশ্যই আমাদের ক্লাস ব্যবহার করতে হবে। তো আমরা গত ক্লাসে যেটা দেখে আসছিলাম যে মেইন নামে একটা ক্লাস থাকবে, সেই ক্লাসের ভিতরে আমরা আমাদের ওই কোডটুকু লিখছিলাম কোথায়, মেইন ফাংশনের ভিতরে। অর্থাৎ মেইন ফাংশন 26 নম্বর লাইন থেকে 31 নম্বর লাইনের ভিতরে আমরা লেখাগুলো লিখছিলাম। তো এখন বলতেছে না, আমাদের একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে। তখন আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, যে এই ক্লাসটার নাম দিলাম হচ্ছে ইনফরমেশন, এবং ওর সামনে অবশ্যই একটা ক্লাস কিওয়ার্ড লিখলাম। এটা হলো একটা ক্লাস। তো ক্লাসের স্ট্রাকচারে আমরা কি জানতাম, যে ক্লাসের কিছু প্রপার্টিস থাকবে এবং ফাংশনালিটি থাকবে, যেটাকে বিহেভিয়ার বলতেছি। তো প্রপার্টিস এর মধ্যে কি কি থাকে, যে ওই প্রবলেমটার মধ্যে যেই সমস্ত ভেরিয়েবল গুলো দরকার, যেমন আমরা মেইন ফাংশনের ভিতরে বিভিন্ন ভেরিয়েবল গুলো যেগুলো আমরা ইউজ করব প্রবলেমটা সমাধান করার জন্য, সেগুলো আগে ডিক্লেয়ার করে নেই বা ডিক্লারেশন পার্টে সেগুলো বলে আসি। ঠিক ওগুলোই হচ্ছে এখানকার প্রপার্টিস, মানে বৈশিষ্ট্য। আচ্ছা ঠিক আছে, এখন হলো আমরা কিছু ইনপুট নিব, যে ইনপুটটাকে আমরা ইনপুট ফাংশনের ভিতরে ইউজ করব, আবার প্রসেস থাকলে প্রসেসের ভিতরে ইউজ করব। আর ফাইনালি লাস্টে আমাদের যদি আউটপুট তো অবশ্যই থাকে সাধারণত, তখন আমরা আউটপুট স্টেটমেন্ট গুলোকে আউটপুট ফাংশনের ভিতরে জাস্ট লিখে দিব। একটা প্রোগ্রামে আমাদের এই পার্টগুলো থাকে, ইনপুট, প্রসেসিং এবং আউটপুট, যেগুলোকে জাস্ট অনলি আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব এই ক্লাসের ভিতরে, যেগুলোকে ক্লাসের ভিতরে আমরা বলতেছি ফাংশনালিটিস বা বিহেভিয়ার। যেমন ক্লাসের ভিতরে কি থাকে, একটা অবজেক্টের প্রপার্টি থাকে এবং অবজেক্টের ফাংশন, কি কি অবজেক্ট কাজ করবে, একটা অবজেক্ট কি কি ধরনের কাজ করতে পারে, বা ওই অবজেক্টের উপরে কি কি কাজ হবে, সেগুলো আমরা এই ফাংশন এর মাধ্যমে বর্ণনা করে দিব। তো এই ফাংশন আমরা অলওয়েজ মনে রাখবো যে তিনটা রাখবো, এর বেশি হলে ভালো, না হলেও কোনো সমস্যা নেই, কিন্তু তিনটা আমরা করে নেব, যেগুলো
যে কোনো পরীক্ষার মধ্যে যে কোনো প্রশ্নের মধ্যে যদি কেউ প্রোগ্রামিং কন্টেস্টে যাও তাহলে আগে এভাবে করে নিবা, তাহলে তোমার কোড অনেক গুছানো হবে এবং তুমি খুব সহজে ভুলগুলা ধরতে পারবা। তো আমরা ওই আগের প্রবলেমটাই এখন করব, যে এখানে হচ্ছে জাস্ট এই 1 নাম্বার লাইন তো ঠিকই থাকবে। এটা কেন ইউজ করতেছি, যে আসলে আমরা কিবোর্ডের মাধ্যমে ভ্যালু নিব ইউজারের কাছ থেকে, যার কারণে ওটাকে আমরা ডাইনামিক বলতেছি। এই স্ক্যানার ক্লাসটাকে ডিক্লেয়ার করে আসতে হচ্ছে। আর আমরা দেখে আসছিলাম মেইন ফাংশনের ভিতরে প্রথমে এটাকে ডিক্লেয়ার করছিলাম, তারপরে একটা অবজেক্ট ক্রিয়েট করছি ওই ফাংশনটার। সরি, এটা না, 27 নম্বর লাইন না, এটা করছিলাম। করার পরে আমরা ইনপুট দিছিলাম, সেই ইনপুট গুলো কোথায়, এই 10 নম্বর লাইন থেকে 13 নম্বর লাইন, একদম সেম। আমার আসলে এই কোডটা আগে থেকে ছিল না, থাকলে হয়তো বা এখানে দেখা দিতে পারতাম, ভুল হয়ে গেছে। এটা আসলে অনলাইনে তো, অফলাইনে থাকলে হয়তো বা অন করে দিলে হয়ে যেত। তো আমি এই আপাতত 27 নম্বর লাইনটার কথা মনে করিও না, এটা বাদ। আমরা প্রথমে কি করতাম, 28 নম্বর লাইনটা লিখতাম, আর এই 1 নম্বর লাইন 23 নম্বরের উপরে দিয়ে দিতাম, এটা বাদ। এরপরে আমরা কি করতাম, এই 28-এর পরে এই 4 লাইন, এই তো দেওয়ার পরে আমরা কি করছিলাম, জাস্ট অনলি এই 4টা আউটপুট স্টেটমেন্ট আমরা লিখে আসছিলাম। কোথায়, এখানে। অর্থাৎ এটার পরিবর্তে আমরা লিখছি হচ্ছে এই 4 লাইন, আবার এটার পরিবর্তে লিখছি হচ্ছে এই 4 লাইন। এইটুকুই করছি, আর কিচ্ছু করে নেই কিন্তু আগের প্রোগ্রামটাতে। তো এখানে জাস্ট কি করলাম, যে হ্যাঁ এখানে কিন্তু আরেকটা জিনিস আমি ছেড়ে গেলাম, যে এখানে কিন্তু অবশ্যই আমাদের ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করছিলাম এই এর পরের লাইনে। এর পরের লাইনে কিন্তু ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করছিলাম, স্ট্রিং নেম, ইন্টিজার এস, ফ্লোট, হাইট। ঠিক এইভাবেই কিন্তু আমরা ডিক্লেয়ার করে আসছিলাম আগের ক্লাসে। তো এখানে জাস্ট কি করলাম, শুধু উপস্থাপনটা ভিন্ন, জাস্ট অনলি উপস্থাপনাটা ভিন্ন, আর কিচ্ছু না। আর এখানে 3টে জিনিস বেশি আসছে, একটা হলো 7 নম্বর লাইন আর 27 নম্বর লাইন, এই দুইটা একটু জানতে হবে আমাদের। আর হচ্ছে 2 নম্বর লাইন। এই 3টে জিনিস আমাদের মেজর পার্ট। মেজর পার্টটা কি, যে আসলে আমাকে এখানে ক্লাস ব্যবহার করতে বলছে, আমি এটা ক্লাস ডিক্লেয়ার করলাম। তো ক্লাসের নাম আমি যে কোনো কিছু দিতে পারি, এ বি সি ডিও হতে পারে, এও হতে পারে, যে কোনো নাম। তো আমি একটু মিনিংফুল করার চেষ্টা করলাম এখানে, তোমরাও চেষ্টা করবা যে আসলে একজনের কাছ থেকে আমরা ইনফরমেশন নিব, সেই ইনফরমেশনটা আমরা আউটপুটে দেখাবো। এই জন্য আমি ক্লাসটার নাম দিলাম হচ্ছে ইনফরমেশন, কিন্তু অবশ্যই এর আগে ক্লাস কিওয়ার্ডটা লিখে রাখতে হবে, নাহলে কিন্তু ভুল ধরবে। এরপরে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, একটা ক্লাসের ভিতরে অবজেক্টের প্রপার্টি গুলো কি করে দেয়া, ডিক্লেয়ার করে দেয়া। আমরা যেমন গত ক্লাসে যখন প্রোগ্রামটাকে বারবার রান করছিলাম, প্রত্যেকবার যখন রান করছি তখন কি ধরে নিছিলাম মনে মনে, যে একজন ইউজার আমাকে ইনফরমেশন গুলো দিচ্ছে, ওই ইউজারটাই হচ্ছে এক একটা অবজেক্ট। তো সেই ইউজারটা কি কি দিচ্ছে আমাকে, কোন কোন ভ্যালুগুলো দিচ্ছে, এগুলোই হচ্ছে তার প্রপার্টি। যেমন মানে ওই ইউজারটাকে আমি চিনবো কিভাবে, তার কিছু না কিছু বৈশিষ্ট্য থাকবে। যেমন বলতেছে তার নাম, ডেট অফ বার্থ, এজ, হাইট। তাহলে এই ধরনের বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা কি গেস করব, কি অনুমান করব, কাকে বুঝবো। আমরা কি একটা বিল্ডিং কে বুঝবো, যে বিল্ডিং এর নাম আছে, আচ্ছা ঠিক আছে ধরে নিলাম বিল্ডিং এর নাম থাকতে পারে, কিন্তু বিল্ডিং এর কি ডেট অফ বার্থ আছে, বিল্ডিং এর কি এজ বা হাইট। এটা সাধারণত আমরা হয়তো অনেক সময় বলি যে বিল্ডিংটা 100 বছরের, এর হাইট হচ্ছে ধরো 30 তলা, এটা বলতে পারি, কিন্তু ডেট অফ বার্থ তো নাই। তার মানে আমরা বুঝতেছি যে এটা আসলে বিল্ডিং সম্বন্ধে বলতেছে না। তো এখন যদি কোনো একটা পশু হয়, তো পশু কি এরকম হবে, তার কি ডেট অফ বার্থ বা এরকম কিছু আছে, না, এরকম না। আমরা স্বাভাবিক সেন্স যদি চিন্তা করি, তাহলে আমরা সাধারণত একজন মানুষের বা একজন স্টুডেন্ট, একটা মানুষ তো আসলে স্টুডেন্টও হতে পারে, টিচারও হতে পারে, কর্মজীবী মানুষও হতে পারে, যে কোনো কিছু মানুষ তো। তাহলে আমরা এখানে বুঝতেছি যে এটা আসলে একটা মানুষের প্রপার্টি, তাকে আমরা অবজেক্ট হিসাবে নামকরণ করলাম। এরকম একাধিক মানুষ আছে যেগুলোকে আমরা অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3, অবজেক্ট 4 বলতে পারি, কিন্তু তাদের প্রপার্টিজ গুলো এই একটা দিয়েই হয়ে যাবে। তো এখানে আমরা কি করি, নাম দিলাম, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ দেই, এজ দেই, ফ্লোর, হাইট দিলাম। হাইট দেওয়ার পরে ইন্টার দিলে আমাদের এই ভ্যালুগুলো চলে আসে। তো ঠিক এইখানে আমরা কি করতেছি, এখানে জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। কার অবজেক্ট, আসলে এই প্রপার্টিসটা কার, একটা অবজেক্টের, সেই অবজেক্টের বর্ণনাটা কোন ক্লাসে দেয়া আছে, ইনফরমেশন নামক ক্লাসে দেয়া আছে। সেজন্য আমাদেরকে জাভাতে জাস্ট এখানে
এই ক্লাসের নামটা দিতে হবে, অবজেক্টের নাম দিতে হবে, আর নিউ নামে একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা লিখতে হবে। কিন্তু C++-এ এটা লিখতে হইতো না। এবং এটা লেখার পরে অবশ্যই আবার তোমাকে এখানে এই ক্লাসের নামটা বলে দিতে হবে। এবং ক্লাসের নামটা বলার পরে তোমাকে এটা জাস্ট একটা ফাংশন হিসেবে তুমি ইউজ করবা, কারণ কনস্ট্রাক্টর হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের ফাংশন, যেই ফাংশনটার নাম হয় ক্লাস নামের অনুরূপ। তো এই পাশেরটা মূলত আসলে আমাদের একটা ফাংশন নেম, আর এটা হচ্ছে ক্লাস নেম। তো এই ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করলাম যার নাম হচ্ছে অবজেক্ট। এখন তোমরা এক্সও দিতে পারো, আমি দেখাইছি গত ক্লাসে। এই ছোট হাতের এক্সও দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো, বা স্টুডেন্ট নামকরণ করতে পারো, বা ম্যান নামকরণ করতে পারো। কিন্তু এখানে আমি অবজেক্ট দিছি, দেওয়ার পরে কি লিখতে হবে, নিউ কিওয়ার্ড, এরপরে ঠিক এক বিশেষ ধরনের ফাংশন লিখতে হবে, যেই ফাংশনটা মানে জাস্ট এখানে কলিং করলাম, কিন্তু এই ফাংশনটা হচ্ছে আমাদের কলিং ফাংশন। তো যারা ফাংশন বুঝতেছে না তারা কিন্তু অবশ্যই ফাংশন বুঝে আসবে, ফাংশন ছাড়া আমরা আর কিছুই করতে পারবো না এইদিকে। তো এই ফাংশনটা হবে এক বিশেষ ধরনের ফাংশন যার নাম হবে এই ক্লাসের অনুরূপ। এখন এখানে দুইটা ধরনের কথা থাকতে পারে, একটা হচ্ছে যে এই ফাংশনের ভিতরে কোনো প্যারামিটার থাকতে পারে। প্যারামিটার থাকলেই দেখবা, তুমি আগে খেয়াল করবো যে প্যারামিটারটার ভিতরে সরি, এই ফাংশনটার ভিতরে প্যারামিটার থাকবে কিনা, এটা তুমি কিভাবে বুঝবা? তুমি কোশ্চেনটা পড়ার সময় দেখবা যে বলছে কিনা যে কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজ করতে হবে, অথবা যে যখন একজন ইউজার ভ্যালু দেবে তখন যেন ক্লাসে তার প্রপার্টিজ গুলো কোনো ভ্যালু ধারণ করে ইনিশিয়ালাইজ হয়। অর্থাৎ ইনিশিয়ালাইজ যখন কথাটা বলা থাকবে তখনই তুমি কি করবে, বুঝে নিবে যে তোমার এই প্যারামিটারের ভিতরে কোনো না কোনো ভ্যালু থাকবে। কার ভ্যালু থাকতে পারে? এই প্রপার্টি গুলোর ভ্যালু থাকতে পারে। এখন এখানে প্রপার্টি আছে টোটাল কয়টা? 4টা আছে। এখন এটা ডিপেন্ড করবে প্রশ্নের উপরে অথবা তোমার উপরে। তোমাকে যদি জাস্ট প্রশ্নটা এরকম বলে যে তুমি এই অবজেক্টের মাধ্যমে প্রপার্টি গুলোকে ইনিশিয়ালাইজ করো, বা একটা যে কোনো একটা প্রপার্টিকে ইনিশিয়ালাইজ করো, তখন তুমি যে কোনো একটা প্রপার্টিকে ইনিশিয়ালাইজ করবা। তো ওটা আমরা এই এরপরেই দেখবো। আমি এই জন্য একটু টাচ দিলাম এখানে, যেহেতু কনস্ট্রাক্টর পড়াচ্ছি এই জন্য বলে দিলাম। ওই এক্সাম্পলটা আমরা ঠিক এর পরের কোশ্চেনটাতেই দেখবো। তো এখানে আমাদের মেন 3টা জিনিস ছিল, আমি আরেকবার রিপিট করতেছি যে অবশ্যই আমাদের ক্লাসের নামটা বলে দিতে হবে, এবং সেই সাথে ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে, এবং অবজেক্ট তৈরি করার সময় নিউ নামক কিওয়ার্ডের পরে যে ফাংশনটা থাকবে সেটা হচ্ছে এক বিশেষ ধরনের ফাংশন, যেই ফাংশনটা কি করবে আসলে একটা ওই ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করবে। তাহলে এই ফাংশনটার অবশ্যই ডেফিনেশন থাকবে না? এটা তো কলিং ফাংশন, তাহলে এই ফাংশনের ডেফিনেশন থাকবে না? থাকবে। কোথায় থাকবে সেটা? সেটা থাকবে হচ্ছে ক্লাসের ভিতরে, এবং ক্লাসের ভিতরে যদি থাকে অবশ্যই বুঝতে হবে যে এটা থাকতেই হবে, না থাকলে কিন্তু অনেক কম্পাইলার একদম ফার্স্ট টাইমে তোমাকে এরর ধরবে যে তুমি এখানে ডিক্লেয়ার করছো, তোমার এখানে কই ফাংশন, কই কল ফাংশন কোথায়? তো এই কল ফাংশনটা হয়ে গেছে আমাদের 7 নম্বর ফাংশন। যদিও আমি এই ব্র্যাকেটটা পাশাপাশি দিছি, তোমরা ইচ্ছা করলে এইভাবে দিতে পারো, ইন্টার দিয়ে দিতে পারো, আমার আসলে জায়গা হয়নি এই জন্য এইভাবে দিছি। এখানে আসলে আমরা কোনো কিছুই লিখি নাই, কোনো কিছুই, কোনো স্টেটমেন্ট লিখি নাই। তার মানে আমরা বুঝাচ্ছি যে এই ফাংশনটা জাস্ট এখানকার প্রপার্টিজ কোনো কিছুই সে ইনিশিয়ালাইজ করতেছে না, কিন্তু আমরা কনস্ট্রাক্টর ইউজ করছি। কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে কি, যে প্রপার্টিজ গুলোকে ইনিশিয়ালাইজ করা, কিন্তু সব সময় কি করবে এমন কোনো কথা আছে? না, করবে না। সেটা হলো এটা। এখন যদি তুমি মনে করো যে না স্যার, এটা না করে আমরা যদি এরকম করি যে নেম ইকুয়াল এরকম ফাঁকা রেখে দেই, স্ট্রিং টাইপ, তারপর ডেট অফ বার্থ ইকুয়াল ফাঁকা রেখে দিলাম, তারপরে এজ ইকুয়াল 0 করলাম, এরপরে হাইট ইকুয়াল 0 করে দিলাম। হ্যাঁ, এগুলো তুমি করে দিতে পারো, এর ভিতরে করে দিতে পারো, না করলেও কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এখানে মেইন যে সমস্যাটা ছিল যে কিভাবে আমরা ক্লাস ডিক্লেয়ার করব, ক্লাস ব্যবহার করব, ক্লাসের ভিতরে কেন কনস্ট্রাক্টর এখানে কল করলাম, এখানে কেন কল মানে কল ফাংশন এখানে কেন লিখলাম, এটা জানার বিষয় ছিল। তাহলে প্রথম জানলাম হলো যে কি জন্য ইউজ করলাম ক্লাস। আমাদের কিন্তু কোশ্চেনে বলছে ক্লাস ব্যবহার করতে, এই জন্য আমরা ক্লাসের নাম দিলাম, এবং ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম সবার প্রথমে। করার পরে আমরা ওই ক্লাসটাকে কি করব, এখানে কল করব। তো কল করার পরে আমরা মনে মনে ধরে নিলাম যে আমরা কোনো ধরনের প্রপার্টিজ গুলোকে ইনিশিয়ালাইজ করব না, যার কারণে আমরা কোনো ধরনের ইনিশিয়ালাইজ করি নাই। এরপরে আমাদের প্রথম কাজ, এরপরে আমাদের কাজ কি ছিল, যে অবশ্যই যেহেতু আমরা কিবোর্ডের মাধ্যমে ইউজারের কাছ থেকে ভ্যালু নিব, তাহলে অবশ্যই আমাকে এই ক্লাসটাকে ইম্পোর্ট করে নিতে হবে। তো আমরা ইম্পোর্ট করে নিছি। করে নেওয়ার পরে আমরা তার একটা অবজেক্ট তৈরি করলাম, সেই অবজেক্টের নাম দিলাম ওবি জে, যে কোনো নাম দেওয়া যেতে পারে। ওবি যে আমরা ডিলেট করলাম, ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করার পরে এখন আমাদের প্রথম কাজ ছিল যে ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করা। তো ভেরিয়েবল গুলোকে আমরা ঠিক এই ক্লাসের ভিতরে প্রপার্টিজ গুলোকে ডিক্লেয়ার করে চলে আসলাম।
আসার পরে আমরা কি করলাম, কনস্ট্রাক্টরের কাজ শেষ করে দিলাম, অর্থাৎ কনস্ট্রাক্টর এখানে ইনিশিয়ালাইজ হয়ে গেল। যদিও এখানে মনে হচ্ছে যে কিছুই নাই, আসলেই কিছুই নাই, আমরা এই ভেরিয়েবল গুলোকে ইনিশিয়ালাইজ করি নাই, কারণ আমাদের ক্লাসে বলে নাই, এই প্রশ্নে বলে নাই যে কনস্ট্রাক্টর ইউজ করে প্রপার্টিজ গুলোকে ইনিশিয়ালাইজ করো, এটা বলে নাই। বলবে হচ্ছে নিচের প্রোগ্রামটাতে, তখন দেখবো কি করা যায়, জাস্ট সামান্য একটু চেঞ্জ হবে। এরপরে আমাদের প্রথম কাজ কি ছিল, যে ইনপুট আমরা নিব। তাহলে ইনপুট নেওয়ার জন্য আমি বললাম যে আমরা একটা ফাংশন এখন ইউজ করবো, যেটার নাম দেবো ইনপুট ফাংশন। তো আমি এখানে নাম দিলাম ইনপুট। সেই ইনপুটটাকে আমরা ডিক্লেয়ার করলাম। আসলে ইনপুটটা লিখছি কোথায়, ক্লাসের ভিতরে। তাহলে ক্লাসের ভিতরে যদি লিখি, তাহলে আমার ক্লাসের ভিতরে এই ফাংশন বলো আর এই প্রপার্টি গুলো বলো, একে যদি আমি অ্যাক্সেস করতে চাই, অবশ্যই আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে এই ক্লাসের। তো আমরা সেই ক্লাসের অবজেক্ট ডট, ফাংশন হলে ফাংশনের নাম, আর ভেরিয়েবল হলে ভেরিয়েবলের নাম। এখন আমি যদি এখানে এজ ইউজ করতে চাই, তাহলে আমি এখানে লিখতে পারবো, এইখানে কিন্তু লিখতে পারবো এই লাইনের পরেই অবজেক্ট অবজেক্ট ডট এজ, এটা কিন্তু হয়ে যাবে। যদি তুমি এখান থেকে চেঞ্জ করে দাও যে 10, তাহলে দেখবে তুমি কিবোর্ড থেকে যেই ভ্যালুটা প্রথমে নিছো সেই ভ্যালুটা না হয়ে 10 হয়ে যাবে। ঠিক এর পরের লাইনে যদি তুমি এখানে সি আউট দাও, অর্থাৎ এখন তো সি আউট না, এটা তো জাভা, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লেখো, তাহলে কিন্তু এজ এর ভ্যালুটা 10ই দেখাবে, কারণ তুমি এখানে তাকে লাস্ট আপডেট করে দিছো। তো যদি কোনো কারণে তুমি এই অবজেক্ট ক্লাসের প্রপার্টিজ গুলো, মানে ভেরিয়েবল গুলো আর এই ফাংশন গুলোকে অ্যাক্সেস করতে যাও, তখন তোমাকে অবশ্যই ডট অপারেটরটা ইউজ করতে হবে। তো দিস নামে যদি কিছু একটা থাকে, দিস ডট যদি এরকম কিছু থাকে, তাহলে বুঝবে দিস হচ্ছে একটা ওই ক্লাসের একটা অবজেক্ট, বিল্ট ইন অবজেক্ট। তো ওটা যখন আসবে তখন ওখানে আর একটু বিস্তারিত বুঝাবো। এখানে একটু যেহেতু ডট অপারেটর আসলো এই জন্য বললাম। তো আমাদের এখানে প্রথম কাজ ছিল ইনপুট নেওয়া। আমরা এখানে অবজেক্ট ডট ইনপুট নিয়ে নিয়েছি, সাথে সাথে প্রোগ্রামটা কল হয়ে যাবে এখানে কয় নাম্বার লাইনে, 8 নাম্বার লাইনে। এটা একটা ফাংশন কল করলাম, এখান থেকে সে ব্যাক করে দিবে 29 নাম্বার লাইনে। 30 নাম্বার লাইনে এসে দেখতেছে আউটপুট নামক একটা ফাংশন, তখন সে 15 নাম্বার লাইনে চলে আসবে। 15 নাম্বার লাইন থেকে 21 নাম্বার হয়ে সে আবার কোথায় আসবে, 30 নাম্বার লাইন। 30 নাম্বার লাইনের পরে ততক্ষণে কিন্তু ইনপুটও নিয়ে নিবে, আউটপুটও দেখাই দিবে কিন্তু প্রোগ্রামটা। এরপরে কি হবে, যে এরপরে দেখতেছে যে 31 নম্বর লাইন আমাদের মেইন ফাংশনের শেষ, এবং ফাইনালি এখানে দেখতেছে ক্লাসের শেষ, তার মানে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তো আমাদের উদ্দেশ্য ছিল কি, ইনপুট নিব এবং সেটাকে আউটপুটে দেখাবো, কার মাধ্যমে, ক্লাসের মাধ্যমে। তো এটা কি বোঝা গেছে, নাকি সব মাথার উপর দিয়ে গেছে? স্যার হ্যাঁ, স্যার 25 নাম্বার লাইনে যে মানে স্ট্রিং আর্গুমেন্টস এর পরে যে থার্ড ব্রেকেট থাকে, এটা ওই দিন প্রোগ্রাম যে ডিবাগ করছিলেন তখন দেখলাম যে স্ট্রিং এর পরে ছিল থার্ড ব্রেকেটটা। এটা কি কোনো অসুবিধা হবে? 25 নাম্বার লাইনে স্ট্রিং এর পরে থার্ড ব্র্যাকেট ছিল, এই আর্গুমেন্ট কথাটা ছিল না, এই তো। আর্গুমেন্ট কথাটা পরে ছিল আর কি, মাঝখানে থার্ড ব্রেকেট ছিল। ও তাই, তাহলে দেখি তো এখানে কোথায় গেল। এই যে এরকম ছিল না, মানে এটা জি এক স্যার। এক একটা এক এক রকম কম্পাইলারে। তো তো আমার এটাও কোনো সমস্যা নাই, এগুলো হচ্ছে জাভার যে বই আছে, এই বালাগুরু স্বামী ওনার বই থেকেও উঠানো, তারপর হচ্ছে কামরুজ্জামান লিটন ওনারাও ঠিক এইভাবেই দিছে, সমস্যা হয় না। আমি বললাম না, কম্পাইলার গুলো আগে তো এক একটা এক এক রকম ছিল, আর বইগুলো তো সাধারণত লেটেস্ট ভাবে বারবার আপডেট করে না, ওই আগের গুলাই উঠাই দেয়। যেমন এখনো দেখবো অনেক বইয়ে ক্লিয়ার স্ক্রিন লিখে আছে, কিন্তু এখন তো ক্লিয়ার স্ক্রিন দরকার হয় না। তারপরে গেট সিএইচ, এটা দরকারই হয় না, এটা শুধুমাত্র ডস ডস মোডের জন্য ইউজ হয়, সেটা হলো ওই বোর্ডল্যান্ড, কিন্তু তারপরেও এখনো বইগুলোতে অনেক সময় দেয়া থাকে। তো এইভাবে দিলেও হবে, তোমার ভুল হবে না। তবে আমরা কোডিং এর সময় দেখবো এখন তো, তবে কোডিং এ যেহেতু এইভাবে দিয়ে দিছে, তোমরা দিয়ে দিতে পারো এইভাবে, ভুল হবে না। আর এখানে ফাংশন কলিং অবজেক্ট ক্রিয়েট করাটা কি বুঝতে পারছো কিনা, এইটুকু বলো, এইটুকু বুঝলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি যদিও এখানে সব বলে দিছি, এখানে যে ব্যাখ্যাগুলো দিলাম সেই ব্যাখ্যাগুলো সব এখানে বলে দিছি আমি, কোন লাইনের পরে কোন লাইন আসবে, এরপরে কোন লাইন আসবে, তারপরে কি করতে বলতেছে, সব এখানে দেয়া আছে। আচ্ছা, এখন আমরা দেখবো আর একটা কোশ্চেন, ঠিক সেম হুবাহু, সামান্য একটু করে চেঞ্জ হবে, শুধু সামান্য একটু করে চেঞ্জ হবে। এখন বলছে স্যার কনস্ট্রাক্টর। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, করে ফেলো। স্যার প্রোগ্রামটা একটু জান। প্রোগ্রামে হ্যাঁ হ্যাঁ এটাতে, স্যার 27 নম্বরে একটা অবজেক্ট ক্রিয়েট করছে, আবার 28 নম্বরেও একটা, মানে এই দুইটার মধ্যে আসলে তফাৎটা কি? হ্যাঁ, এই অবজেক্টটা হচ্ছে ক্লাসের অবজেক্ট,
এই অবজেক্টটা হচ্ছে ক্লাসের অবজেক্ট। কোন ক্লাসের অবজেক্ট? ইউজার ডিফাইন্ড ক্লাসের অবজেক্ট। আমরা একটা ডিফাইন করলাম। কেন ডিফাইন করলাম? আমাদেরকে এখানে বলছে যে ক্লাস ব্যবহার করতে হবে, সেজন্য আমরা আমাদের মতো করে একটা ক্লাস ডিফাইন করলাম, যেই ক্লাসটার নাম হচ্ছে ইনফরমেশন। সেই ক্লাসের ভিতরে আমরা কিছু ইনপুট দিলাম এবং সেটাকে আমার আউটপুটে দেখাই দিলাম। এটাই ছিল আমাদের উদ্দেশ্য। এখন আমি যদি ইনপুট নিতে চাই ইউজারের কাছ থেকে কিবোর্ডের মাধ্যমে, তখন আমাকে অবশ্যই একটা বিল্ট ইন ক্লাস ইউজ করতে হবে, না করলে আমি জাভাতে পারবো না। যেমন আমরা সিতে জাস্ট স্ক্যানআপ লিখছি, কিন্তু স্ক্যানআপের বর্ণনাটা তো অবশ্যই দেয়া আছে, আমরা ইনক্লুড করে নিছি না, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এই ফাইলটা যদি আমরা না লিখতাম তাহলে স্ক্যানআপ কি কাজ করতো? করতো না। ঠিক তেমনি আমরা যে এখানে এইভাবে যে নিব, এইভাবে যে ভ্যালুটা আমরা নিব, এইভাবে যে আমরা ভ্যালুটা নিব, তো এটার জন্য অবশ্যই একটা হেডার ফাইলে কোনো একটা বর্ণনা আছে। এটা ধরে নিলাম কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। এটা হলো জাস্ট জাভার ক্ষেত্রের জন্য একটা ক্লাস আকারে বর্ণনা দেয়া আছে। আর সিতে কি ছিল? সিতে জাস্ট একটা ফাইল ছিল, সেখানে শুধু হেডার ফাইল আকারে জমানো ছিল, ওখানে জাস্ট শুধু ফাংশন গুলো লিখা ছিল। তো ঠিক এই ক্লাসটাকে আমরা এখানে ইনক্লুড করে দিলাম। এই ইনক্লুডের পরিবর্তে আমরা ইম্পোর্ট লিখছি। এবং এই ক্লাসের অবশ্যই তোমাকে একটা অবজেক্ট তৈরি করতে হবে, কারণ অবজেক্ট তৈরি না করলে তুমি এই নেক্সট লাইন এই ফাংশনটা ইউজ করতে পারবে না, নেক্সট ইন্টিজার এই ফাংশনটা ইউজ করতে পারবে না, নেক্সট ফ্লোট এই ফাংশনটাও ইউজ করতে পারবে না। এই ফাংশনটা ইউজ করতে গেলে নেক্সট ফ্লোট, নেক্সট ইন্টিজার, নেক্সট লাইন, এই ফাংশনগুলো যেই ক্লাসে বর্ণনা দেয়া আছে সেই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। যেমন আমরা একটা ক্লাস বর্ণনা করলাম ইনফরমেশন, এখানে আমরা বর্ণনা দিছি। কি কি বর্ণনা দিছি? ইনপুটের বর্ণনা দিছি, আউটপুটের বর্ণনা দিছি। কি দিছি সেটা দেখার দরকার নাই, কিন্তু আমি যদি ইনপুট ফাংশনটাকে ইউজ করতে চাই অন্য কোথাও, এই ক্লাসের ভিতর থেকে না, 2 লাইন থেকে 25 লাইন 22 লাইন এর বাইরে যদি কোথাও আমি ইউজ করতে চাই, মানে আরো একটা ক্লাসের ভিতরে অথবা মেইন ফাংশনের ভিতরে যে ক্লাস আছে সেখানে, বা মেইন ক্লাসের ভিতরে, তাহলে অবশ্যই এই ক্লাসটার অবজেক্ট ক্রিয়েট করে নিয়ে ইনপুট ফাংশনটাকে ইউজ করা লাগবে, তাছাড়া পারবো না। ঠিক এই জন্যই আমরা এখানে অবজেক্টটা ক্রিয়েট করছি। তো এই অবজেক্টের মাধ্যমে যখন আমরা ক্রিয়েট করব, ইনপুটে যখন আসলাম তখন এসে দেখতেছি যে আমি ইনপুট নিব ইউজারের কাছ থেকে। তো ইনপুট নিতেছি ইউজারের কাছ থেকে, জাস্ট স্ক্যানআপ লিখলেই যে হয় এরকম না, এদের বর্ণনা কোথাও না কোথাও দেয়া আছে, আমরা যা শুধু ইউজ করব। এই ইউজ করার পদ্ধতিটা হলো অবজেক্টের মাধ্যমে। সেজন্য আমরা এই ক্লাসের অবজেক্টটাকে ক্রিয়েট করে নিয়ে এখানে ওবিজি মনে হয়, হ্যাঁ জি, ওবিজি ডট নেক্সট লাইন মানে এই ফাংশনটাকে ইউজ করলাম। এই জন্য এখানে দুইটা অবজেক্ট আসছে। তো কেউ যদি মনে করো আমি এই স্ক্যানারটা ইউজ করবো না, তখন কোনো সমস্যা নেই, এখানে নেম সমান এরকম করে দিবা, এই দিয়ে এখানে লিখে দিলাম মাসুদ, স্ট্যাটিক হয়ে যাবে, এটা আর চেঞ্জ হবে না। তুমি 100 বার যদি প্রোগ্রামটা রান করো শুধু এই নামটাই থাকবে। এরপরে ডেট অফ বার্থ দিলাম এইভাবে একটা, এরপরে এজ দিলাম। এজ তো আসলে স্ট্রিং টাইপ, স্ট্রিং না ইন্টিজার টাইপ, তো এখানে জাস্ট শুধু এজ এইটুকের পরিবর্তে সমান ধরো 30 দিলাম। এরপরে হাইট দিলাম 5.4। তাহলে অলওয়েজ যদি তুমি প্রোগ্রামটা রান করো সব সময় দেখবে যে এই মাসুদে আসবে, ডেট অফ বার্থ যা আছে তাই। কিন্তু এটাকে আমরা ডাইনামিক করার জন্য এই ক্লাসটার হেল্প নিলাম, নিয়ে এই ফাংশনগুলোকে ইউজ করলাম। তো এই ফাংশনগুলোকে ইউজ করতে গেলে এই ক্লাসের অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করে আসতে হবে, সেই জন্য আমরা এই অবজেক্টটা ক্রিয়েট করে আসছি। এটা গত দিনের ছিল হয়তোবা, সমস্যা নেই, তুমি কোশ্চেন করছো এখানে আসলো, এটা ভালো হলো। আর এখন বলছে জাস্ট কনস্ট্রাক্টর ব্যবহার করে জাভা ল্যাঙ্গুয়েজে কিবোর্ড এর মাধ্যমে একটা ইনপুট নিবা এবং আউটপুটে দেখাবা। একই প্রোগ্রাম, কিন্তু প্রথমে করলাম কোনো ক্লাসের ধারই ধারলাম না, এর পরেরটা দেখলাম হচ্ছে ক্লাসের মাধ্যমে। এবার কি দেখবো যে ক্লাস থাকবে কি থাকবে না সেটা বলে নাই, শুধু বলছে কনস্ট্রাক্টর ব্যবহার করে। তো যখনই প্রশ্নে কনস্ট্রাক্টরের কথা বলবে তুমি চোখ বন্ধ করে বুঝে নিবা যে এটা আসলে ক্লাস ছাড়া তো সম্ভবই না, কারণ ক্লাসের মধ্যে বর্ণনা দেয়া থাকে, অবজেক্টের বর্ণনা থাকে। আর অবজেক্ট ডিক্লেয়ার করার সময় অবশ্যই এক বিশেষ ধরনের ফাংশন থাকে যেটাকে কনস্ট্রাক্টর বলে। কাজেই আমাকে কনস্ট্রাক্টরটা ইউজ করতে বলছে। এখানে যদিও আমরা ইউজ করি নাই, কোনো ভ্যালু ইউজ করি নাই কনস্ট্রাক্টর দিয়ে, করি নাই, কিন্তু এবার ব্যবহার করতে বলছে, তাহলে ব্যবহার আমরা করে ফেলি। দেখি কি করে ফেলি। তো আমাদের সবকিছুই ঠিক আছে, এইটুক পর্যন্ত। ওখানে ছিল হচ্ছে কয় লাইন ছিল, 22 পর্যন্ত ছিল মেবি।
হ্যাঁ 22 পর্যন্ত। আর এখানে আমাদের 24 আসছে। কেন আসছে, দুইটা লাইন বেশি, তা আমি দেখাচ্ছি কেন বেশি আসছে। এই যে আমরা এখানে কনস্ট্রাক্টরটা ইউজ করলাম, এই জন্য দুইটা লাইন বেশি আসছে। তো ওই যেই 2 লাইন বেশি আসছে সেই 2 লাইন আমি দেখাচ্ছি। দেখো সবকিছুই ঠিক আছে। স্যার আগেরটা 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 কনস্ট্রাক্টর ছিল না? কনস্ট্রাক্টর ছিল, বাট কনস্ট্রাক্টরটা দিয়ে যে কাজগুলো করতে হয় সেগুলো আমরা করে আসি নাই। যেমন এইখানে জাস্ট হ্যাঁ এখন অনলি স্যার পরীক্ষা যদি আসে যে কনস্ট্রাক্টর ব্যবহার করে হচ্ছে প্রোগ্রাম, তাহলে কি এটা দিলে হবে না? এখানে হ্যাঁ হবে। তখন তোমাকে দেখাইতে হবে যে এই আমি দেখালাম না যে নেম, এই এর ভিতরে আবার 4টা লাইন লিখবা। নেম ইকুয়াল এইভাবে ব্লাঙ্ক দিবা, মানে ফাঁকা রাখছো, এই ইনিশিয়ালাইজ হচ্ছে। তারপরে ডেট অফ বার্থ ইকুয়াল এইভাবে ফাঁকা। তারপরে এজ ইকুয়াল 0 দিলা। এরপরে হাইট ইকুয়াল 0.0। তাহলে হবে। যদি কনস্ট্রাক্টর ইউজ করে তুমি এটা ব্যবহার করতে চাও তাহলে ইনিশিয়ালাইজ হবে, কারণ তুমি এখানে 0 মানে কিছু পাঠাও নেই, মানে 0 এখানে 0 করে। তো এখন আসলে এই লাইনটা আমাদের এখানে দরকার হয় না, কিন্তু আমি যখন নেটবিনস এই কোডগুলো লিখছি তখন ওইখানে কম্পাইলারটা ভুল ধরছে, বলছে যে তুমি এখানে কনস্ট্রাক্টর ইউজ করছো, ওকে তো করলে তো কিছুই বলো নাই। তখন আমি এসে এটা এইভাবে দিয়ে দিছি। তো কোনো কোনো বইয়ে এটা হয়তো বা নাও থাকতে পারে, না থাকলেও কোনো সমস্যা নাই। আর যদি তুমি দিয়ে দাও এখানে 7 নম্বর লাইনটা, তাহলে অবশ্যই এইভাবে দিবা। তো সাধারণত এইভাবে ইনিশিয়ালাইজ করার দরকার নাই, যে নামের জায়গায় ব্লাঙ্ক দিবা, ডেট অফ বার্থ ব্লাঙ্ক, এজ 0, হাইট 0, এগুলো দেওয়ার দরকার নাই। কারণ আমাদেরকে এখানে তো বলে নাই যে ক্লাস অবজেক্ট ব্যবহার করে, সরি কনস্ট্রাক্টর ব্যবহার করে একটা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করো, এটা তো বলে নাই। বলছে হচ্ছে এইখানে, তখন আমরা এইভাবে দিব। বলছে কনস্ট্রাক্টর ব্যবহার করে জাভা ল্যাঙ্গুয়েজে একটা ইনপুট, মানে ইনপুট নাও এবং আউটপুটে দেখাও। এটার মানেই হচ্ছে এটাই যে তোমাকে অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো অবজেক্টকে ইনিশিয়ালাইজ করবে কিভাবে? ওই প্রপার্টিস এর মাধ্যমে। এখন এখানে টোটাল প্রপার্টিস আছে কয়টা? 4টা প্রপার্টিস আছে, নেম, ডেট অফ বার্থ, এজ, হাইট। এখন তোমার ইচ্ছা, তোমাকে যেহেতু প্রশ্ন কিছুই বলে নাই, তুমি 4টাকেই এখানে করতে পারো, ইনিশিয়ালাইজ করতে পারো, অথবা যে কোনো একটাকে করতে পারো, বা 2টাকে করতে পারো, বা 3টাকে করতে পারো। কিন্তু আমি এখানে বোঝানোর সুবিধাতে একটা দিয়ে করছি। সেটা কোনটা? জাস্ট এখানে আমি একটা ভ্যালু দিছি। যখন এই ফাংশনটাকে আমরা কল করব, কোথায় যাবে? 29 নম্বর লাইন থেকে সেই ক্লাসের ভিতরে এসে খুঁজবে ওই কল ফাংশনটা কোথায়। এই 7 নম্বর লাইন। 7 নম্বর লাইনে তো তুমি যে এখানে যে প্যারামিটারটা পাস করে দিছো, তো এখানে তোমাকে রিসিভ করতে হবে না? রিসিভ করলাম। কি নামে রিসিভ করলাম? জাস্ট কোনো একটা ভেরিয়েবল দিয়ে। সেই ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে এজ1। আমি যদি এজও দিতাম তাহলেও ভুল হইতো না, এগুলো কিন্তু আমি বলে আসছি। মেবি আমি বলে আসছি এগুলো সব, যে প্যারামিটারের সময় এই নামগুলো সেম হলে কোনো সমস্যা হয় না। এখন আমরা কি করলাম? ইনিশিয়ালাইজ করলাম কাকে? এই এই এজটাকে। তো এই এজটা আসলে কোথায় আছে? এই ক্লাসের ভিতরে। তো এই ক্লাসের একটা অবজেক্ট আছে, যেই অবজেক্টের নাম হচ্ছে দিস। এটা কিন্তু জাভার ক্ষেত্রে মনে রাখবা, দিস ডট এজ, অর্থাৎ এইখানে 4টা প্রপার্টিস এর জন্য কোন প্রপার্টিসটা সিলেক্ট হবে সেটাকে সিলেক্ট করলাম আমরা এই অবজেক্টের মাধ্যমে, দিয়ে বললাম যে হ্যাঁ তুমি এই এইখানকার প্রপার্টিস এর সমান, এইখানকার প্যারামিটারের সমান হবা। তো এই প্যারামিটারের ভ্যালু কত আসছে? 24 আসছে। তাহলে আমাদের যখনই আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, আমি বলছিলাম মনে হয় C++-এ, তোমাদের মনে আছে কিনা, যে যখনই আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করি তখন সাথে সাথে কি হয়? এই প্রপার্টিস গুলোর জন্য মেমরি নিয়ে নেয় একটা অবজেক্টের জন্য। তাহলে এখানে প্রপার্টিস কয়টা? 4টা। আচ্ছা এখানে 4টা প্রপার্টিস। মনে করো এটা নেম, এটা হচ্ছে ডেট অফ বার্থ। আচ্ছা 5টা দিয়ে দিছি, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা এটা বাদ, নেম, ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে এজ, এরপরে হাইট। তো আমি এজ কে এ দ্বারা প্রকাশ করতেছি, মানে সংক্ষেপে আর কি। আর এটা হচ্ছে নেম আর ডেট অফ বার্থ। তো আমরা এখানে ভ্যালু দিলাম কাকে? 24কে। দেওয়ার পরে ধরলাম কাকে? এজ কেই নামে ধরলাম, মানে 24কেই ধরলাম, কিন্তু অ্যাসাইন করলাম হচ্ছে এজ এর মধ্যে। তাহলে এখানে কত চলে আসবে? 24 আসবে। যখনই 24 আসছে, এই 10 নম্বর লাইনের কাজে যখন দেখলো যে হ্যাঁ এই ফাংশনটা শেষ এটা, তখন এই অবজেক্টের এই 29 নম্বর লাইনের কাজও শেষ। এবার 30 নম্বর লাইনে এসে দেখতেছে যে হ্যাঁ একটা অবজেক্ট ক্রিয়েট হলো, কার? এই ক্লাসটার। হওয়ার পরে সে ইনপুট ফাংশনটাকে কল করলো। ঠিক আছে, ইনপুট ফাংশন কোথায় আছে আমাদের? আচ্ছা ইনপুট ফাংশনটা এই দিকে লিখছি।
ইনপুট ফাংশনটা এখানে, সরি ভুল করতেছি, ইনপুট ফাংশন তো এটাই। হ্যাঁ, এখন দেখো তোমরাই বলো তো, এখানে জাস্ট প্রশ্নটা বলছে যে ইনপুট নিতে হবে, আউটপুটে দেখাইতে হবে। তো এখানে 4টা প্রপার্টিস এর মধ্যে তো আমি একটা নিয়েই নিছি, তাহলে এখন আমি ইনপুট অংশে কয়টা এই লাইন ইউজ করব? 3টা, কারণ এটাতে তো আমি 4টা ইউজ করছি, 4টা। কারণ এখন যেটা আমি একটা নিয়েই নিছি, তাতে এখন তো আর আমার এখানে 4টা ইউজ করার দরকার নেই, আমি 3টা নিয়ে নিছি। এই অবজেক্টটা আমরা তো এখানে ইনপুট নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমরা এই ফাংশনটা দিয়ে আবার কল করে দিলাম হচ্ছে এই আউটপুট ফাংশনটা। কেমন আউটপুটে আমরা এসে ঠিক ওই এই লাইনগুলোই লিখলাম। তাহলে প্রোগ্রাম কিন্তু একটাই, যেটা করে আসছো সেটাই। আমি জাস্ট এখানে তোমাদেরকে ধরানোর চেষ্টা করতেছি যে তুমি কনস্ট্রাক্টর যদি ব্যবহার করতে বলে তো তুমি ব্যবহার করবা। কনস্ট্রাক্টর ব্যবহার করে তোমার ইচ্ছা মতো তুমি প্রপার্টিস গুলাকে ইনিশিয়ালাইজ করবা। কিন্তু প্রশ্ন যদি বলে দেয় যে এই এই প্রপার্টিস গুলাকে ইনিশিয়ালাইজ করতে হবে, তখন তুমি সেগুলোকে ইনিশিয়ালাইজ করবা। ওই ধরনের প্রবলেম আমরা সলভ করব, ভয় পাইও না, সলভ করব। তোমরা শুধু এখানে দেখো এখানে ফাংশনটা কিভাবে কল হয়, ফাংশনের প্যারামিটার গুলো কি কি কিভাবে ধরতেছে, তারপরে এই ক্লাসের অবজেক্ট গুলোকে প্রপার্টিস গুলোকে কি দ্বারা ডিনোট করলো, দিস দ্বারা ডিনোট করলো। জাভাতে সিতে হবে কি, সি সি প্লাস প্লাসে এটা লিখতে হবে না, জাস্ট এজ ইকুয়াল এজ ওয়ান, অথবা তুমি এখানে যদি এও দিতা তাহলে এখানে তুমি এ লিখতা, হয়ে যেত। কিন্তু জাভাতে জাস্ট এখানে দিস প্রপার্টি দিস অবজেক্টটা লিখতে হবে। তো কি বুঝছো, নাকি একবারে কানের উপর দিয়ে গেছে, নাকি খুব কঠিন মনে হইতেছে? আমার কাছে কিন্তু স্যার বিশ্বাস করো, আমার কাছে এগুলো খুব সহজ, আমাকে যখন বুঝাইছিল এই যে তখনই খুব ওয়ানটা সহজ স্যার আবার লাগছে। কেন আসলো? কোনটা? এই যে যখন তুমি ফাংশন কল করো তখন ফাংশনের প্যারামিটারটাকে ধরতে হয় না? স্যার এখানে এইচ দিলে হইতো না স্যার, এইচ ওয়ান না দিয়ে? তাহলে তো তার কোনো সমস্যা নাই, হয়তো হয়তো যে কোনো কিছু দিলেই হবে, কিছু একটা দিলেই হবে। এজ ওয়ান মানে আমি এটার সাথে নামকরণ ঠিক রাখলাম, তো আবার যদি এখনো যদি এজ দিই তাহলে অনেকেই তোমরা মনে করবে এই এজটা এই এজ না, এই এইখানকার ভ্যালুটাই এইখানে গিয়ে অ্যাসাইন হচ্ছে, তাহলে এটা আর এটা একরকম হচ্ছে কোথায়? এটা তো একই না, সেই জন্য আমি নামটা পরিবর্তন করছি। এই এজ ওয়ানটাই তখন কোথায় যাবে, এই এজ এর ভিতরে চলে যাবে। আচ্ছা সংকোচ করিও না, যদি না বুঝো তাহলে বলো, আমি আবার বুঝাবো। কারণ এটা বুঝতে হবে আসলে, তোমাদের কিন্তু এখনো সি প্লাস প্লাস এর উপরে অত ইয়ে আসে নাই, মানে বেজও ক্লিয়ার হয়নি, অত আয়ত্তও আনতে পারো নাই এখনো, এটা আমি জানি। কারণ এগুলো আমাদের ডুয়েটেরই ছেলেরা 30 জনের বেশি পারবে না, 30 জনের বেশি পারবে না। যারা খুব ভালো লজিক খুব ক্লিয়ার তাদের, তারা বুঝবে 120 জনের মধ্যে, বাকি সবাই বুঝবে না। এবং তোমরা আমার তো কনফিউশন লাগতেছে স্যার, তোমরা তো জানো না যারা, ইনফরমেশনের ভিতরে স্যার এই যে ওয়ানটা আবার আসলো কেন স্যার? এটা না নিয়ে স্যার এটা কি এভাবে কয় নাম্বার ডিফারেন্ট লাইন, একটা কয় নাম্বার লাইন? 7 নাম্বার লাইনের মধ্যে স্যার ওই হ্যাঁ, কি ওয়ান আনছি সেটা বলো। স্যার এই যে ওয়ান স্যার ওই কনস্ট্রাক্টরের ভিতরে স্যার, ইনফরমেশনের ভিতরে স্যার। এটা এখন তোমাকে আর কনস্ট্রাক্টর ধরা যাবে না, এখন তুমি বুঝবা যে এটা একটা ওয়ান কাইন্ড অফ ফাংশন। তো যখন ফাংশনের ভিতরে তুমি, এটা হচ্ছে কল ফাংশন, এই কল ফাংশনের শুরু হচ্ছে আমাদের 7 নাম্বার লাইন, শেষ হচ্ছে আমাদের 10 নাম্বার লাইন। হ্যাঁ, এটা হচ্ছে এক বিশেষ ধরনের ফাংশন যাকে আমরা কনস্ট্রাক্টর বলতেছি। কেন? এর নামটা ক্লাস নামের অনুরূপ, বাট এর কাজটা ফাংশনের অনুরূপ, একদম ফাংশন এটা। কিন্তু কনস্ট্রাক্টর বলতেছি এই জন্য যে এন ক্লাসের নাম আর ফাংশনের নাম সেম, এই জন্যই সেটা একটা কনস্ট্রাক্টর। এখন কোনো ফাংশনকে যখন তুমি কল করো প্যারামিটার দিয়ে, কল করলাম হচ্ছে প্যারামিটার দিয়ে, তখন তুমি কি করো, প্যারামিটারটাকে ধরো না? জি স্যার ধরি। হ্যাঁ, এখন ধরার জন্য তো যে কোনো একটা ভেরিয়েবল ইউজ করতে হয়, তো ওর সামনে টাইপ দিতে হয় আর কি করতে হয়, একটা ভেরিয়েবল দিতে হয়। তো এই তো সেটাই ভেরিয়েবলটা, বলতেছি স্যার, এখানে স্যার এই যে ওয়ানটা না দিয়ে স্যার শুধু এইচ দিলে কি স্যার হইতো না? বা এজ দিলে কেন হবে না, হবে তো। এটা দিলে তো কনফিউজড হবে অনেকে যে এই এজটাই মনে হয় এই এজ, তাহলে আবার এখানে লিখছে কেন? যার কারণে আমি আলাদা করছি আমার বইয়ের মধ্যে। আমি যখন জি ফাংশন স্যার বুঝাইছি, ফাংশন বোঝানোর সময় বলছি না যে কলিং ফাংশন আর কল ফাংশনের একই নামে যদি ভেরিয়েবল থাকে, তারপরেও সেগুলো ডিফারেন্স বা ডিফারেন্ট হবে, বলছিলাম না? সেগুলোই আর কি। হ্যাঁ জি দাও, স্যার। তোমরা একই নামে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা মনে রাখবে এই দুইটা এক জিনিস না, এই দুইটা জি ভেরিয়েবল স্যার এক বুঝতে জিনিস পারছি না। স্যার। এটা স্যার হচ্ছে ফাংশনের প্যারামিটার। হ্যাঁ, এটা হচ্ছে ফাংশনের আর্গুমেন্ট বা প্যারামিটার। তুমি এখানে ভ্যালু পাস করছো, তাকে তুমি রিসিভ করছো,
এখন যে নামে তুমি রিসিভ করতে পারো, ABCDXYZ, নাম্বার 1 নাম্বার 2 বা জি এস দিয়েই নিতে পারো। যেহেতু এই নামের সাথে মিলে গেছে এই জন্য আমি এটাকে আলাদা করার চেষ্টা করছি। তো জি এখানে স্যার। আমি বলে দিছি, আমি যে কথা তোমাদেরকে বলছি শর্টকাট, যে এখানে 3টা জিনিস মনে রাখতেই হবে। 3টা জিনিস অবশ্যই মনে রাখবো, আমি এখানে বলে দিছি যে তাহলে আমরা এটা থেকে কি বুঝলাম, যে দেখো যে প্রোগ্রামে কি কি ইনপুট আছে তা আলাদা করে নিব, চিহ্নিত করব। এরপরে বলছি যে ভয়েস রিটার্ন তো দেই নেই, এই জন্য ভয়েড লিখছি, এগুলো কিন্তু আর বলতেছি না আমি, প্রসেস নামক ফাংশনের ভিতরে লিখতে হবে। যদিও এই প্রোগ্রামটিতে ভয়েড প্রসেস ও আউটপুট একই, এজন্য ভয়েড প্রসেস ব্যবহার করা হয়নি, শুধুমাত্র আমরা আউটপুট ব্যবহার করছি এখানে। আর কি বলছি, আউটপুটের জন্য নির্ধারিত লাইন সমূহ আউটপুটের ভিতরে লিখছি, আর ইনপুটের জন্য নির্ধারিত লাইন সমূহ ইনপুটের ভিতরে লিখে রাখছি। আর তো কিছু বলি নাই। দেখো এখানকার ইনপুট আউটপুট যা আছে সব সেম, এটারও মনে হয় তাই থাকবে। আচ্ছা, এখানে নামটা চেঞ্জ ছিল, ব্যাপার না, একদম হুবহু সেম, আউটপুটের কোনো সমস্যা হয় না। তো তোমরা এইটুকু, আজকে এইটুকুই থাক। অবশ্যই তোমরা এইটুকু প্র্যাকটিস করো। আমরা কিন্তু আস্তে আস্তে কঠিনের দিকে যাব, কিন্তু যদি তুমি কনস্ট্রাক্টর ইউজ করতে না জানো, ফাংশন কলিং ধরতে না পারো, তাহলে কিন্তু C++ বুঝবে না। আর এখানেই কিন্তু আমাদেরকে স্ট্রং হতে হবে, বিশেষ করে ডিপ্লোমার যারা আছে আমরা খুব স্ট্রং হতে হবে, আমরা যারা BSc তে অ্যাপ্লাই করবো না। কারণ ডিপ্লোমা যারা আছে তাদের কিন্তু এই জায়গাটায় তোমাকে মার্কস হারানো যাবে না। এই লাস্ট 2টা পরীক্ষায় কিন্তু জাভাতে মার্কস হারাই ফেলছে, পাইথনে মার্কস হারাই ফেলছে, কিন্তু আমাদের C++, পাইথন, জাভাতে আমরা মার্কস হারাবো না। হারাবো না বলতে কি, ওরা যদি কমন না পায় আমরা কমন পাবো, আমরাও যদি কমন পাই ওরাও কমন পাবে, পাক, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের জন্য এরকম না হয় যে আমরা পাচ্ছি না, তারা তারা পাচ্ছে, তারা বলতে কি ডুয়েটিয়ানরা পাচ্ছে, এইটা কিন্তু করা যাবে না। এটা যদি হয় তাহলে তুমি পিছাই যাবা। হ্যাঁ, তোমাকে এটা মনে করতে হবে যে আমি এমন ভাবে শিখবো যাতে করে আমিও না পাই তারাও যেন না পারে, তাহলে মার্কসটা সমান থাকবে, তাদেরও 10 মার্ক মাইনাস হবে, আমারও মাইনাস হবে, সমস্যা কি? হ্যাঁ, আমি যদি পেয়ে যাই তাহলে আমার 10 মার্ক আগে যাবে। আর এখানে আমি আউটপুট নির্ণয় করার একটা প্রোগ্রাম কিন্তু অলরেডি PSC তে দিছিল, শুধুমাত্র জাস্ট অনলি যে ফাংশন কলিং জানে এইটুকু জানলেই হবে, কিন্তু ক্লাস অবজেক্টের মাধ্যমে দিছিল 10 মার্ক। কিন্তু ডিপ্লোমার কয়জন পারবে এটা? 100 জনের মধ্যে তো 5 জনও পারবে না, কিন্তু স্যার চাকরি তো নিতে 100 হবে। জনের মধ্যে স্যার একজনই স্যার মনে হয় পারবে না স্যার কিন্তু তোমাকে ডিপ্লোমা। তো এটা বুঝতে, আর জাভা তো হলো আরো কঠিন, মানে জাভা কঠিন কেন, এটা সিনট্যাক্সটা আরো ইজি, সম্পূর্ণ কনসেপ্টটা C++ এর মতোই, একদম C++ এর মতো। আর বিশ্বাস করো, তোমরা হয়তো বা বিশ্বাস এরকম নাও করতে পারো, আমার কিন্তু আল্লাহর রহমতে এগুলো আমি মানে খুব মজা পাইছি এই ক্লাসগুলো করে। এখন আমার তকদির খারাপ বলবো না আমি, আমার আসলে এই সাবজেক্টগুলোতে A+ আসে নাই, মানে আমার মানে আসেই নাই। যে সাবজেক্টগুলো আমি খুব ভালো করি, ডিজিটাল ইলেকট্রনিক্স, তারপরে বেসিক ইলেকট্রিসিটি, ওখানে তো যে ট্রানজিস্টরের যে ম্যাথ গুলো ছিল, তারপরে ডায়োড, রেজিস্টার, তারপর হচ্ছে রেকটিফায়ার, সিমস, এগুলো যখন পড়াবো তখন বুঝবা, তোমরা পড়াইলেই বুঝবা যে আমি ওগুলো কেমন পারি। অথচ ওই সাবজেক্ট গুলোতে আমি A+ পাই নাই। তাও যাই হোক, এখন আল্লাহর রহম যেটুকু আছে এটুকু ভালো, খারাপ না একদমই। তো তোমরা এগুলো প্র্যাকটিস করবা, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। আমি দেখি নেক্সট মানে কালকেই তো ক্লাস আছে তোমাদের সাথে, এখানে আমরা জি স্যার। আর একটা কোশ্চেন দেখবো। এতক্ষণ ধরে তো জাস্ট শুধু ইনপুট নিলাম, আউটপুটে দেখাই দিলাম, এখন আমরা কিছু একটা প্রবলেম করব। যেমন ধরো প্রাইম সংখ্যা নির্ণয় করা প্রোগ্রাম, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা প্রোগ্রাম, তারপর হচ্ছে স্ট্রিং সংখ্যাটাকে রিভার্স করার প্রোগ্রাম। ঠিক ওই প্রোগ্রামগুলোকেই দেখবো যে কিভাবে সিম্পল ওয়েতে কমপ্লিট করা যায়। এরপরে দেখবো কিভাবে ক্লাস ব্যবহার করে কমপ্লিট করা যায়। এরপরে দেখবো যে কিভাবে কনস্ট্রাক্টর ইউজ করে ব্যবহার করা যায়। ঠিক আছে, তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।